দেখছ দেখছ তোমরা, শিউলি মাইয়া হইয়া মাঠে। এইটা কি ঠিক কাজ কও? এইটা কি ঠিক কাজ? কোনো কাজই ছোট নয়। আমি আমার বাবার পাশে থাকবো। আমরা সবাই যদি পরিশ্রম করি, একদিন ভাগ্য ঠিক ফিরবে। কাজ কখনো ছোট হয় না। মারে, তুই মাইয়া হইয়া আমার লগে মাঠে কাজ করস, গ্রামের লোক তরে খারাপ নজরে দেখে রে। এইসব চিন্তা তুমি মনে আইনো না বাবা। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নাই। লোকে কি বললো তাই দিয়া তো আর জীবন চলে না বাবা। আমরা তো আর চুরি করতাছি না, কাজ কইরা খাইতাছি বাবা। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গৌরী, তুমি কি একটু বিশ্রাম নিবা? শিউলিও মাঠ থাইকা ফিরল। পানি খাইবা মা? না রে, তোর বাবার সাথে মাঠে তুই সারাটা দিন এত খাটিস, তোর কষ্ট দেখা আমার আর ভাল লাগে না রে মা। আমি অসুস্থ, বেশিরভাগ সময়ই শুইয়া থাকি। মা, তুমি এত চিন্তা কইরো না তো। আমরা একসাথে আছি, এতে আমি আমার সব কষ্ট ভুললা যাই। শিউলি, মারে একটু জল দে, গলাটা শুকায় গেছে রে মা। বসো বাবা, আমি এক্ষুনি জল আনছি। শ্যামল, দেখেছিস বাবা তোর মাইয়া কত কাজের? একবার মাঠে তোর সাথে হাড় ভাঙা খাটুনি কইরা আসে, তারপর আবার বাড়ির সব কাজ করে। এখন তো ওই আমাদের বড় শক্তি। হ মা, ঠিকই কইছ। আমার মাইয়ার মতন এমন মাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যদি এইভাবে কাজ শুরু করি, আমাদের জীবন কি কখনো বদলাইব? না, এইভাবে থাকলে হইব না। আমারে অন্য কিছু ভাবতে হইব, যাতে পরিবারের অবস্থার পরিবর্তন আসে। কি রে শিউলি, এখনো ঘুমাস নাই? সারাদিন এত খাটুনি কইরা শুইয়া শুইয়া এখন কি চিন্তা করতাছোস? দাদি, আমি ভাবতাছি আমাদের আরো কিছু করা দরকার, শুধু মাঠের কাজ দিয়া হইব না। আরে, তুই আমাগো সংসারের বাতি, ভাইবা চিন্তা দেখ কি করবি। তুই এখন ঘুমা। আচ্ছা দাদি, তুমিও ঘুমাও। মারে, তুই তোর আসার পথে হাইটা যা, চিন্তা করিস না। আমি তোর পাশে আছি রে মা, আমি তোর পাশে আছি। চেয়ারম্যান বাবু, আমি চাই গবাদি পশুপালন শিখতে। আমার পরিবারের অবস্থা তো আপনি জানেনই। আমরা স্বাবলম্বী হতে চাই। আপনি যদি সাহায্য করেন তাইলেই সম্ভব হবে। শিউলি, তোমার সাহস আর মনোবল দেখে আমি মুগ্ধ। তুমি জানো, কোনো কাজ ছোট নয়, চেষ্টা করলে সব সম্ভব। আমি তোমাকে সাহায্য করব। মনে রাখবে, এটা সহজ হবে না, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ বাবু, আমি জানি। আমি পরিশ্রম করতেও প্রস্তুত। হ বাবু, আমাগর খুব দরিদ্র ভাবে দিন কাটে। আপনি একটু সাহায্য করলে আমার মাইয়ারা তার স্বপ্নের পথে হাঁটতে পারবো। শিউলি, কোনো চিন্তা করো না। প্রথমে একটি ছাগল কিনে শুরু করো। আমরা খামারের পদ্ধতি, খাবারের যত্ন, চিকিৎসা সব শেখাবো। ধন্যবাদ চেয়ারম্যান বাবু, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি চাই আমার পরিবার সুখী হোক।
আর আমরা নিজের পায়ে দাঁড়াই। শিউলি, তোমার ধৈর্য আর পরিশ্রমী তোমার সবচেয়ে বড় শক্তি। এখন থেকে আমি তোমার শিক্ষক। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে, কেমন? বাবা, ভাবতে পারছো একদিন আমাদের খামার বড় হইব, আমি ছাগল পালনে দক্ষ হইয়া উঠব। মারে, তোর এই মনোবলই আমার শক্তি রে। বিধাতা যেন তোর মনের আশা পূর্ণ করে রে মা, তোর মনের আশা পূর্ণ করে। মারে, তুই তো আমাদের একমাত্র সম্বল। তোর ইচ্ছেতে আমরা সব সময় তোর পাশে আছি। কিন্তু মা, একটা সমস্যা আছে, ছাগল তো কিনবো, কিন্তু টাকা কই? চিন্তা করিস না মা, আমার বিয়ের একটা আংটি আছে, সোনার আংটি। ওইটা বিক্রি করে তুই তোর স্বপ্নের পথে এগিয়ে যা। মা, তুমি তোমার শেষ সম্বলটুকু আমারই দিবা? পাগল মেয়ে, আমার আবার শেষ সম্বল? আমার সম্বল তো তুই রে মা। মা, বাবা, আজ আমাদের খামারের প্রথম ছাগল কিনবো। হরে মা, ভালো কইরা দেখ, সুস্থ আর স্বাস্থ্যবান ছাগল বাছাই করতে হইব। প্রথম ধাপ তো এইটাই, দেবাশিস বাবু কইছিল না? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ, দেবাশিস বাবু এমনই বলছিল। বাবা, আমার এইটাই পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর পছন্দই ঠিক আছে। আমি জানি এটা ছোট, কিন্তু বড় কিছু তৈরি করতে মনোবল আর পরিশ্রমই যথেষ্ট। শিউলি, তোর ছাগল পালা দেখা মনে হইতাছে তুই ছাগল না, তোর স্বপ্ন পাল্টাছোস। বিধাতার আশীর্বাদে দেখবি তোর খামারের আশা পূরণ হইব। শিউলি, বারে দেখছ, একটা মাত্র ছাগল থেকে এখন 3টা হইছে রে। ধৈর্য আর নিয়মিত যত্নই সবকিছুর মূল্য রে। এই শুধু ছাগল না বাবা, এই আমাদের ভবিষ্যতের শক্তি। ধীরে ধীরে আমরা স্বাবলম্বী হমু। বাহ শিউলি, তুমি তো দেখি একটা ছাগল থেকে অনেকগুলো ছাগল কইরা ভালাইছ। তোমার খামার তো বড় হইতে দেখি সময় লাগবো না? পরিশ্রম করলে সব সম্ভব। ছোট্ট শুরু হলেও ধৈর্য ধরলে বড় ফলাফল আসে। শিউলি, তুই যা করতাছোস তা শুধু আমাগো জন্য না, পুরো গ্রামের জন্যই অনুপ্রেরণা। শিউলি, তোমার এই ধৈর্য ও পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। একদিন তুমি পুরো গ্রামকে দেখাবে, শুধু খামারের জন্য নয়, মানুষের পরিশ্রম আর মনোবল মানুষকে কোথায় নিয়ে যায়। শিউলি, তুমি কিভাবে এত দক্ষ হয়ে উঠলে? প্রথমে সাহস দরকার, তারপর ধৈর্য আর পরিশ্রম। যদি মন ঠিক থাকে সবই সম্ভব। শিউলি, দেখেছো এক ছাগল থেকে এত বড় খামার? সত্যি অবাক হওয়ার মতো। হ্যাঁ, ঠিকই কইছো, আমাকেও শেখা উচিত। তুমি কি আমাকে শিখাইতে পারবা শিউলি, কিভাবে ছাগল পালন করতে হয়?
অবশ্যই, ধৈর্য আর যত্ন থাকলে সব সম্ভব। আমি আপনা করে ধাপে ধাপে শিখামু। শিউলি, আমাদের যদি সময় কম থাকে তবে কি আমরা পারবো? সময় থাকুক আর না থাকুক, যদি মনোবল থাকে, ধৈর্য থাকে, তবে সবই সম্ভব। শিউলি, তুমি শুধু নিজের পরিবারকে সাহায্য করছো না, পুরো গ্রামের মহিলাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছ। এই ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। এগিয়ে যাও, তুমি এগিয়ে যাও। শিউলি, তুমি কি আমাকে তোমার খামার ঘুরে দেখাতে পারবে? অবশ্যই, আসুন, আমি দেখাই কিভাবে কাজ শুরু করেছি এবং কিভাবে এটি বড় হয়েছে। শিউলি, তুমি সত্যি মুগ্ধ করেছ। এক মেয়ে, ছোট উদ্যোগ আর এত বড় খামার। এটি শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও অনুপ্রেরণামূলক। সবই সম্ভব, যদি মনোবল থাকে, ধৈর্য থাকে আর পরিশ্রম করার ইচ্ছে থাকে। অরুণ বাবু, আমার মাইয়াটা ছোট্ট থেকেই কষ্ট সহ্য করে বড় হইছে। তার পরিশ্রমী আজ আমাগো খামার সফল করছে। শিউলি, তোমার উদ্ভাবনী চিন্তা ও কঠোর পরিশ্রম সত্যি প্রশংসনীয়। আমি আশা করি তোমার খামার শুধু গ্রামের নয়, শহরের মানুষের কাছেও অনুপ্রেরণা হবে। শিউলির ধৈর্য আর মনোবল আমাদের জীবনেও পরিবর্তন এনেছে। আমরা কখনো ভাবতেই পারিনি যে একদিন আমাদের পরিবারে এমন সুখ আসবে। প্রতিটি উদ্যোগ ছোট থেকে শুরু হয়, তবে ধৈর্য ধরে কাজ করলে বড় ফলাফল আসে। আমি চাই শুধু আমাদের পরিবার নয়, গ্রামের প্রতিটি মানুষ উন্নতি করুক। আমি শুধু নিজের জন্য কাজ করিনি, আমার পরিশ্রম গ্রামের মানুষদের জন্যেও নতুন আশা দেখিয়েছে। ধৈর্য, মনোবল আর পরিশ্রমই আসল শক্তি আমার এই সফলতা। মারে, দেখছাত তোর পরিশ্রম কেমনে আমাগর জীবন বদলাইয়া দিছে। আজ আমরা শুধু খামার দেখতাছি না, শান্তি স্বাচ্ছন্দ্যের মুখও দেখতাছি রে মা। এটি শুধু খামার নয় বাবা, এটি আমাদের স্বপ্নের ফল। প্রতিদিন পরিশ্রম করে, ধৈর্য ধরে যত্ন নিলে জীবনে সত্যি পরিবর্তন আসে। আমি কখনো ভাবিনি আমাদের কষ্টের জীবন এমন শান্তিতে পরিণত হবে। শিউলির পরিশ্রম আমাদের ভাগ্যের নতুন সূচনা। আমরা এসেছি আপনাদের কাছে একটি প্রস্তাব নিয়ে। আমার ছেলে অরুণ আপনার মেয়ে শিউলিকে পছন্দ করেছে, সে তাকে বিয়ে করতে চায়। আপনার কি মত আছে এতে? কি বলেন বাবু, আপনারা হইলেন শহরের বাবু আর আমরা গ্রামের খাইটে খাওয়া মানুষ। আমার মাইয়া যদি আপনার পোলার বউ হইতে পারে, সেইটা তো আমার পরম সৌভাগ্য। তাহলে আর দেরি কেন, আনুন, মিষ্টি মুখ করা যাক। আনুন। শিউলি খুবই পরিশ্রমী মেয়ে, সে আমাদের গ্রামের গর্ব। ভাগ্য তাকে আটকে রাখতে পারেনি, সে তার পরিশ্রম আর মেধা দিয়ে ভাগ্যকে পরিবর্তন করেছে।
এজন্যই তো কথায় বলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আমার শিউলি নিজের চেষ্টা আর পরিশ্রমে আমাদের ভাগ্য বদলে দিয়েছে। ঠিকই বলেছেন বুড়িমা। ভোরবেলা উঠেই বাড়ির কাজ, তারপরে মাঠে যাওয়া, আবার বিকেলে খামারে দেখাশোনা, সব নিজে হাতে করে, তবুও হাসি মুখে থাকে। অনেক পরিশ্রমী সে। একদিন দেখলাম রোদে পুইরা জমিতে কাজ করতেছে, তবুও কইলো কাজ না করলে ভাত উঠবো কেমন কইরা চাচা। এই কথাতেই বুঝলাম ওর মনের জোর কতটা। আমার নাতনি ঘরে বাইরে সব কাজে সেরা, রান্নাঘর গোছানোতেও সে খুব ভালো। শুধু নিজের মেয়ে বলে বলছি না, এমন মেয়ে খুঁজেই পাওয়া যায় না। বাবা, আমার নাতনি আপনার ঘরের বউ হবে। সে শুধু আপনার ঘরের না, সে এই গ্রামের গর্ব। সত্যি, এমন মেয়ে যদি আমার ছেলের জীবনে আসে আমি গর্বিত। শিউলির মতো বউ বাপে আমাদের ঘর আলোকিত হবে। আরে, মেয়েটা সেই ভোর থেকে এখন পর্যন্ত কাজ করছে। এমন মেয়ে কি আজকাল দেখা যায়? হ্যাঁ, ওর মতো পরিশ্রমী আর ভদ্র মেয়ে আমাদের গ্রামের গর্ব। গতকাল দেখলাম পুকুরে কাপড় ধুয়ে আবার মাঠে কাজ করতে গেছে। আমি কইলাম শিউলি একটু বিশ্রাম নে। ও হাইসা কয়, চাচা কাজ করলে পেট চলে, বিশ্রাম করলে ক্ষুধা বাড়ে। এত ছোট মেয়ে, কিন্তু কথাগুলো কত বড়। ঠিকই বলেছেন, ওর মতো মেয়ে থাকলে একটা গ্রামই বদলে যায়। কে এমন প্রশংসা পাচ্ছে বলো দেখিনি? কাকা, শিউলি ছাড়া আর কে? ওর পরিশ্রম, ওর সহনশীলতায় সবাই মুগ্ধ। হ্যাঁ, তাই আমার মেয়েটা সত্যি এই গ্রামের গর্ব। মানুষ বাবার পরিচয়ে পরিচিত হয়, আর আমি মেয়ের পরিচয়ে পরিচিত হতে চাই। হ দাদা, মানুষ চেনা বড় কঠিন, কিন্তু শিউলি যেমন ভেতরে তেমনি বাইরে। দয়া, পরিশ্রম আর সততা এক লগে আছে ওর মধ্যে। আমি এখন বুঝেছি, মানুষ তার কর্মের মাধ্যমে ভাগ্য বদলাতে পারে। ভাগ্য আলাদা কোনো জিনিস না। তোমার কাপড়গুলো দাও ঠাকুমা, ধুয়ে দেই। তোমার কাপড়গুলো ময়লা হয়ে গেছে। ওরে বাচ্চা, তুই আর কত কাজ করবি? একবার ঘরের কাজ, একবার মাঠের কাজ, আবার তো তোর খামারও রয়েছে। তুই তো অসুস্থ হয়ে যাবি রে। কাজই তো মানুষকে ভালো রাখে, সুস্থ রাখে। জানো না, আমাদের শরীর একটা যন্ত্র। এই যন্ত্রকে যতই পরিচালিত করা যায় ততই সে ভালো থাকে। ঘর থেকে বেরোই, আমার মাটার মুখের কথা শুনলে যেন মনে হয় রূপকথার গল্প শুনছি। কত সুন্দর করে কথা বলে। হ্যাঁ, ঠিকই বলেছিস রে বাবা। এমন মেয়ে যে আমাদের এই কুড়ে ঘরে বিধাতা দিয়েছে, আমরা বিধাতার ওপর কৃতজ্ঞ। ঠাকুমা, বাবা, তোমরা সব সময় বেশি বলো। আমি এমন আহামরি কিছুই না। আমি একজন গ্রামের সাধারণ মেয়ে। আমার শুধু ইচ্ছে শক্তিটাই প্রবল বলে আমি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে গেছি মাত্র। এই ইচ্ছেটাই কজনের থাকে বল মা? আমার সোনা মেয়ে, আমাদের মেয়ে আমাদের সংসারের নয়, পুরো গ্রামের ভাগ্য বদলাতে সাহায্য করেছে। তুই বিধাতার কৃপায় অনেক বড় হবি মা, আমরা শুধু এইটাই চাই। তাহলে আমরা শিখলাম, পরিশ্রমের মাধ্যমে মানুষ বড় হয়, কোনো কাজই ছোট নয়।
ওই দেখ দেখ, গ্রামে একটা নতুন ছেলে, কানে কি সব লোহা পড়েছে, মনে হচ্ছে জোনাকি ধরার জাদুর যন্ত্র। না রে, এটা নিশ্চয়ই শহরের ম্যাজিক, কানে দিলে হয়তো সব কথা যায়। এই, তোমরা কি সব সময় এভাবে অচেনা মানুষকে নিয়ে হাসাহাসি করো? না দাদা, হেসেছিলাম ঠিকই, কিন্তু খারাপ ভেবে কিছু বলিনি তো। তোমাকে আগে দেখিনি তো, তাই কেমন অদ্ভুত লাগলো। তুমি তো তাহলে ঠাকুমার বাড়িতেই যাচ্ছ, ওই বাঁশের বেড়াওয়ালা বাড়ি। হ্যাঁ, তাই তো যাচ্ছি, কিন্তু তোমরা কিভাবে জানলে আমি কোথায় যাচ্ছি? আরে, এই গ্রামে কে আসে কে যায় একটা খবরও আমাদের চোখ এড়িয়ে যায় না। নদীর ধারে দাঁড়ালেই সব বোঝা যায়। দেখলি কেমন গম্ভীর আর গোমরা মুখে হাঁটছে? শহুরে লোকেরা নাকি সব সময় ব্যস্ত থাকে। হ্যাঁ রে, মনে হচ্ছে গ্রাম দেখে ভয় পেয়েছে। এখনো তো বাঁশের বাড়িটা দেখেইনি, দেখলে কি যে করবে কে জানে। কেমন আছো ঠাকুমা? অনেক দিন হলো দেখা হয়নি, তুমি আগের থেকে অনেক বুড়িয়ে গেছো। বুড়িয়ে গেছি বটে, কিন্তু তোর চোখে দেখি সবই নতুন হয়ে গেছে। তুই এলি আর আমার বয়স যেন কেটে গেল। আয় আয় বস, অনেক গল্প আছে। অয়ন, কতদিন ধরে ভাবছিলাম এই রাস্তার শেষে কি কখনো তোর চোখ দেখা হবে কিনা। জানিস তো, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি বারান্দায় বসে শুধু তোর জন্য অপেক্ষা করেছি। হ্যাঁ ঠাকুমা, এখন আমি এসেছি, কিন্তু শহরে থাকলে বন্ধুদের সঙ্গে ঘুরে মজা করতে পারতাম। এখানে কিছুই করার নেই, নদী, বাঁশ, খোলা মাঠ, সবকিছু একদম নতুন, আর আমি কেমন একা হয়ে যাচ্ছি। ও, একা মনে হলেও এই জায়গায় এক জাদু আছে যা শহরে নেই। এখানে সব আছে, নদীর ধারা, বাঁশঝাড়ের হাওয়া, গাছের ছায়া। এইসবের মধ্যে একদিন তুই বুঝবি কত শান্তি আছে। নদীর ধারে হারানো স্মৃতি, গ্রামের কথা, যা শুধু আমি বলতে পারি, তোকে সব শোনাবো রে। ঠাকুমা, তুমি কি সত্যি সবকিছু জানো? নদী, গ্রামের মানুষ আর হারানো গল্পগুলো? হ্যাঁ রে অয়ন, আজ থেকে তুই শিখবি এ বাড়ি শুধু কাঠ আর বাঁশের তৈরি নয়। প্রতিটা কোণে, প্রতিটা বাঁশের ফাঁকে লুকোনো আছে আমাদের স্মৃতি। তাই নাকি ঠাকুমা? আমি তো কিছুই জানি না, শুনতে হবে তো তাহলে। সবকিছু এত রহস্যময়। ঠিকই বলেছিস, এটা শুধু রহস্যই নয়, বাস্তব। ওহ, কি পুরনো সবকিছু! কাঠের দরজাও কেমন শব্দ করে। শহরে থাকলে এখন এসি রুমে আরাম করে গেম খেলতাম। দেখ কেমন করে তাকাচ্ছে, মনে হচ্ছে ভূতের বাড়িতে ঢুকে পড়েছে। আরে, শহরের ছেলেরা নাকি অনেক সাহসী, অথচ ওর মুখে দেখি ভয়ের ছাপ। এই, তোমরা আবার এলে কেন? সারাক্ষণ পেছনে লেগে থাকো কেন? না দাদা, কৌতূহল হচ্ছিল। তোমাদের শহরের ব্যাগ, ফোন এসব আমরা কখনো দেখিনি তো। ওই যে হাতে ফোনটা, এটা কি সত্যি ছবির ভেতর থেকে মানুষকে কথা বলতে দেয়? এটা ফোন, কিন্তু এখানকার মতো জায়গায় কোনো কাজেই আসে না, নেটও চলে না। নেট? সেটা আবার কি, মাছ ধরার জাল নাকি? আরে না, নেট নেট। থাক, তোমরা বুঝবে না। ওরা তো শুধু কৌতূহলী অয়ন, তুই নতুন এসেছিস তাই তোকে ঘিরে সবাই অবাক হয়ে আছে। জানি না ঠাকুমা, সবকিছুই আমার কাছে অচেনা আর বিরক্তিকর লাগছে গো ঠাকুমা।
ধীরে ধীরে বুঝবি এই বাঁশের বাড়ি শুধু পুরনো নয়, এর প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে গল্প। একদিন এই গল্পগুলোই তোর কাছে সবচেয়ে আপন হয়ে উঠবে। শুনলি মহেশ, সরলা দেবীর বাঁশের বাড়িতে নাকি আজও পুরনো কাহিনী লুকিয়ে আছে রে। ওহ, আবার শুরু করলে কাকু। এতদিন বলতে ভূতের গল্প, আরেকদিন লুকোনো ধন। কি যে ভাবো। আমি কিছুই ভাবি না রে। গ্রামের বুড়োরা নিজের চোখে দেখেছে রাতে বাঁশের বেড়ার ফাঁক থেকে আলো জ্বলে রে। আলো মানে ভূতের লণ্ঠন নাকি? ও, এখন থেকে ওই রাস্তা দিয়ে আমি যাব না। আরে না রে, ভূত নয়, গল্পের আলো। শোন, বলে ওই বাঁশের বাড়ির প্রতিটি ফাঁকে আছে জমিদার মহেন্দ্র প্রসাদের পুরনো কাব্যের ছাপ। কাব্য? বইয়ের ভেতরে আলো জ্বলে বুঝি? এসব শোনালে মানুষ তো ভয় পাবেই। ভয় তো আসল মজা মহেশ। তুই ভয় পেলেই প্রমাণ হয় এই বাড়ি শুধু বাঁশ আর খড়ের নয়, এর ভেতরে লুকিয়ে আছে রহস্য। আচ্ছা, তুমি যদি এতই সাহসী হও তাহলে একদিন রাতে গিয়ে থাকো দেখি। আমি দোকান সামলাই, সময় কোথায়? তবে শোন, একদিন কেউ না কেউ সত্যি এই রহস্যটা খুলবেই খুলবে। দেখিস অয়ন, এই নদী শুধু জল নয়, এর বুকের ভেতর আছে অনেক ইতিহাস। ইতিহাস? কেমন ইতিহাস ঠাকুমা? এই নদী কত জীবন কেড়ে নিয়েছে জানিস? কারো নৌকো ডুবে গেছে, কারো আপনজন ভেসে গেছে। আবার এই নদীর জলে আমাদের ধান গজিয়েছে, মাছ মিলেছে, নদী নেয়ও আবার ফেরতও দেয়। তাহলে গ্রামের মানুষ কি এই নদীকে ভয় পায়? ভয়ও পায়, আবার ভরসাও করে। নদী যে মাও বটে, আবার কঠোর শিক্ষিকাও। সত্যি বলতে কি, শহরে নদীকে আমি শুধু ছবিতে দেখেছি। এখানে এসে প্রথমবার মনে হচ্ছে নদী যেন কথা বলছে। হ্যাঁ রে হ্যাঁ, শহরের চোখ শুধু দৃশ্য দেখে, কিন্তু গ্রামের চোখে শোনা যায় গল্প। গল্প? মানে নদীরও গল্প আছে? গল্প আছে রে আছে, গল্প আছে ঢেউয়ে, কাশ ফুলে, বাতাসে। শুনতে জানলে সবকিছুই কথা বলে। আমি কি পারবো শুনতে ঠাকুমা? পারবি, তবে সময় লাগবে। নদী কখনো সহজে তার গল্প বলে না রে। যার হৃদয় খোলা সেই শুনতে পায়। সূর্যটা কি সুন্দর লাগছে! আমি কখনো আগে এমন মন দিয়ে দেখিনি। এইটাই গ্রামের জাদু। একদিন দেখবি তুইও নদীর গল্প শুনতে পাচ্ছিস, তখন বুঝবি গ্রাম শুধু জায়গা নয়, এক সম্পূর্ণ বই। সুনয়ন, এই নদীর বুকে এক সময় ছিল পুরো গ্রাম, ভাটিপাড়া, বাড়ি ঘর, মাঠ, হাসি খুশি মানুষ সবই ছিল। তারপর এখন তো কিছুই নেই। নদী সব গিলে নিল, একে একে ঘর ভাঙলো, জমি ভাঙলো, মানুষ ভেসে গেল, শুধু শুধু স্মৃতি রয়ে গেল রে। তাহলে তোমরা কোথায় গেলে? আর আমরা এইদিকে চলে এলাম, কিন্তু সবাই বাঁচতে পারেনি। তখনকার দিনে আমি তরুণী ছিলাম, আর একজন ছিল, নাম ছিল অরুণ। অরুণ? হ্যাঁ, আমার সঙ্গী হবার কথা ছিল, কিন্তু নদী তাকেও কেড়ে নিল। ঝড়ের রাতে নৌকোটা উল্টে যায়, আর সেই রাতের শব্দ আমার কানে আজও বাজে। তুমি কি তাকে শেষবার দেখেছিলে? শেষবার দেখেছিলাম নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করতে, আর তারপর শুধু অন্ধকার।
ঠাকুমা, আমি কখনো ভাবিনি গ্রামের মানুষের জীবন এত কঠিন হতে পারে। কঠিন বটে, তবে সেই কষ্টের মধ্যেই আছে ভালোবাসা, আছে আশাও। আমরা হারিয়েছি অনেক কিছু, তবু বেঁচে আছি নদীর কাছেই। মনে হচ্ছে তোমার কথাগুলো যেন নদীর ভেতরেই লুকানো আছে। ঠিকই বলেছিস, নদী কখনো কিচ্ছু ভোলে না। কি হলো ঠাকুমা, গল্প থামালে কেন? অয়ন, তোকে একটা কথা বলি। এই বাড়িটা তুই যেভাবে দেখছিস, ওটা কেবল কাঠ আর বাঁশের দেয়াল নয়। তাহলে কি? এ বাড়ির প্রতিটি বাঁশের সঙ্গে একটা করে গল্প গাথা আছে। কান পেতে শুনলে রাতের হাওয়ায় সেই গল্প শোনা যায়। সত্যি নাকি? আমি কিছু শুনতে পাচ্ছি না তো, শুধু শো শো শব্দ। ওই তো শো শো শব্দই তো কথা বলে। তোর কান এখনো অভ্যস্ত হয়নি, সময় লাগবে। মানে এই বাড়ি কথা বলে? হ্যাঁ রে হ্যাঁ, কথা বলে। কেউ হেসে উড়িয়ে দেয়, আবার কেউ ভয় পায়। কিন্তু যাদের মন খোলা তারাই জানে এই বাঁশের ফাঁক দিয়ে গল্প ভেসে আসে। নদী ভাঙনে হারানো কণ্ঠস্বর, অসমাপ্ত গান আর পুরনো কবিতা, সবই লুকিয়ে আছে এখানে। তাহলে কাল রাতে তুমি যে অরুণের কথা বলছিলে, সেটা কি এখান থেকেই শুনেছিলে? হয়তো তাই। কখনো মনে হয় এই বাঁশের ভেতর দিয়ে তার কণ্ঠস্বর ভেসে আসে। ঠাকুমা, আমি শুনতে চাই এই গল্পগুলো। শুনবি অয়ন, একদিন তুইও সব শুনতে পাবি। এ বাড়ি তোকে আপন করে নেবে। ঠাকুমা, কে বা কি আওয়াজ করছে মনে হয়? ভয় পাওয়ার কিচ্ছু নেই অয়ন, এই শব্দ শুধু বাঁশের আওয়াজ। বাঁশের আওয়াজ? কিন্তু এটা অনেক বাস্তব মনে হচ্ছে। তাই মনে হচ্ছে। বাঁশ কেবল বাঁশই নয়, এর মধ্যে জীবনও আছে। মনে আছে আমি বলেছিলাম প্রতিটি বাঁশের সঙ্গে একটা করে গল্প বাঁধা আছে। হ্যাঁ, ঠিক মনে হচ্ছে। কিন্তু আমি কি সত্যি শুনতে পারবো সেই গল্প? শোনার জন্যে শুধু কানই নয়, মনও চাই। যে মন খোলা তার জন্যে রাতের বাঁশও কথা বলে। আমি ভয়ের মধ্যে আছি, কিন্তু একেবারে কৌতূহলেও আছি। এটা কিভাবে সম্ভব? অয়ন, ভয়ের সঙ্গে কৌতূহল মিশলে গল্প শোনার মন তৈরি হয়। রাতের আওয়াজ, ঝিঝি পোকা, বাঁশের দোল, সবই তোমার মনকে গল্পের দিকে নিয়ে যাবে। তো আমি কি শুনতে পারবো এই রাতের কথা? শুনবি শুনবি অয়ন, শুনলে জানলে সব কিছু শোনা যায়। হারানো ভালোবাসা, নদীর ভাঙা জমি আর মানুষের বেদনা। হ্যাঁ ঠাকুমা, আমি শোনার চেষ্টা করব। ঠিকই বলেছিস। মনে রাখিস, বাঁশের আওয়াজ শুধু শব্দ নয়, তা আমাদের অতীতকে বাঁচিয়ে রাখে। ঠাকুমা, কে বা কি আওয়াজ কর? অয়ন, আজকে আমি আরেকটা গল্প বলবো। এটা ভিন্ন, একটু গোপনও বটে। গোপন গল্প? কি ধরনের গল্প ঠাকুমা? বহু বছর আগে এই গ্রামে ছিলেন জমিদার মহেন্দ্র প্রসাদ। শক্তিশালী ছিলেন, ধন সম্পদে ভরপুর। কিন্তু তিনি শুধু রাজনীতি বা জমি দেখতেন না, তিনি লেখকও ছিলেন। গোপন কাব্য লিখতেন, কিছু কবিতা, কিছু প্রেমের কথা, যা তিনি কখনো কারো সঙ্গে ভাগ করতেন না। গোপন কাব্য মানে কেউ জানতো না? কেউ জানতো না, কেবল এই বাড়ি আর নদীর পাড়ে থাকা মানুষেরা সেই কাব্যের শব্দ শুনতো। কিন্তু নদী একদিন সব ভাঙলো। জমিদারের দলিল, কবিতা সব ভেসে গেছে, কেউ আর পায়নি।
তাহলে এই গল্প কি সত্যি নাকি কল্পনা? অয়ন, কখনো কখনো গল্প আর সত্যি এক হয়। নদীর ভাঙা জমি, হারানো দলিল আর লোকের বেদনা সবই এই বাঁশের দেয়াল জানে। আমি শুধু শোনাই যাতে তুই শুনতে পারিস। ও, আমি ভাবছিলাম কেবল গল্প, কিন্তু মনে হচ্ছে কিছু সত্যি এখানে লুকিয়ে আছে। তাই তো, গ্রামের ইতিহাস, মানুষের ভালোবাসা আর হারানো কবিতা সবই এখানে। এবারে শুধু বাঁশ আর ঘর নয়, স্মৃতির খনি। ঠাকুমা, আমি চাই সব শুনতে চাই আমি। শোনাবো রে অয়ন, শোনাবো। তবে মনে রাখিস, এই গল্পগুলো শোনার জন্যে ধৈর্য লাগে। রাতে অন্ধকারে, বাঁশের আওয়াজে, নদীর ঢেউয়ে সব মিলিয়ে কেবলই তখন পুরো চিত্র দেখতে পারবে। ঠাকুমা, এই লেখা আমি আগে দেখিনি তো। এগুলো এগুলো আমাদের পূর্বপুরুষদের কাব্যের অংশ। বহু বছর আগে লেখা ছিল। নদী ভাঙনের আগে কেউ সেগুলো লুকিয়ে রেখেছিল। কাব্য মানে কবিতা, কিন্তু কেন এই বাঁশে লেখা? সেই সময় মানুষ যা লিখত তা নদী ও বৃষ্টির থেকে রক্ষা করতে বাঁশের ফাঁকে লুকোতো। কবিতা, গল্প, প্রেমের কথা সবই। মানে এই বাঁশের দেয়াল আমাদের ইতিহাসও জানে? ঠিক তাই। যার দেখার চোখ আছে সে পড়তে পারে, যার শোনার কান আছে সেই শোনে। এ বাড়ি শুধু কাঠ আর বাঁশ নয়, স্মৃতির খনি। তাহলে আমি এখানে যা দেখছি তা কেবল গল্প নয়, সত্যিই ঘটেছিল। হ্যাঁ রে অয়ন, হ্যাঁ। অতীত সব সময় আমাদের চারপাশেই আছে, শুধু আমরাই লক্ষ্য করি না। এই বাঁশের দেয়াল আমাদের শেকড়ের সঙ্গে যুক্ত করে রাখে। আমি কি সব শিখতে পারবো? সব গল্প জানতে পারবো আমি? শিখতে পারবি। ধৈর্য ধর। প্রত্যেক চিহ্ন, প্রতিটি বাঁশ সবই তোমাকে এক এক করে অতীতের সাথে মিলিয়ে দেবে। ঠাকুমা, আমি বুঝতে পারছি না, শহরে আমি যা হারিয়েছি এখানে কি আবার ফিরে পাবো? ফিরে পাবে। দেখিস, এই বাঁশের বাড়ি, নদী, গ্রাম সবই তোমার শেকড়। যা হারানো মনে হচ্ছে তা এখানেই আছে, শুধু চোখ খোলা থাকতে হবে। ঠাকুমা, আমি চাই এই শিকড় ধরে রাখতে। আমি সব শোনার চেষ্টা করব ঠাকুমা। আরে, তুমি শুধু চাইবে না, শিখবেও। এই বাড়ি, এই নদী, এই বাঁশ সবই তোমাকে শক্তি দেবে। সব স্মৃতি, সব গল্প, সব বেদনা সবই তোমার সঙ্গে আছে। আমি আর একা নই। এখন মনে হচ্ছে কেউ আছে যে সব শোনে, সব বোঝে। ঠিক বলেছিস অয়ন। কখনো একা হওয়ার দরকার নেই। শিকড় ছাড়া মানুষ নিস্তেজ হয়ে যায়, আর শিকড় থাকলে যতই অন্ধকার হোক সব আলো খুঁজে পাওয়া যায়। আহ, কি শান্ত! শহরে থাকলে তো আমি ভোর বলতে শুধু ঘুমই জানতাম। এখানে ভোরটা যেন অন্যরকম। এই ভোরে গ্রামের আসল রূপায়ণ। রাতের রহস্য শেষে আলো আসে, আর আলো এলেই বোঝা যায় অন্ধকার কোনো শেষ নয়, বরং নতুন শুরুর পথ। সত্যিই ঠাকুমা, আমি প্রথমবার বুঝলাম গল্প শুধু বয়ে থাকে না, বাতাসে, বাঁশে, নদীতে সব জায়গায় গল্প লুকিয়ে আছে। ঠিক তাই। তুমি যতই শুনবে, শিখবে, ততই গল্প তোমার আপন হয়ে যাবে। মনে রাখিস,
সে কর ভুলে যেও না, শহরের কোলাহল যতই থাকুক গ্রাম তোকে ডাকবেই। আমি আর একে অপরিচিত জায়গা ভাববো না। এখন মনে হচ্ছে আমি এখানেই নিজের একটা অংশ খুঁজে পেয়েছি। দাদা, তোমার মুখটা আজকে কেমন যেন শান্ত লাগছে। হ্যাঁ রে, মনে হচ্ছে ও আর শহরের ছেলেটা নেই রে, গ্রামের মতোই হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। আমি বুঝেছি, শুধু শহরের আলো নয়, গ্রামের মাটিতেও আলো আছে। এই নদী, এই বাস ছাড়, এ বাড়ি সবই তোকে মনে করাবে তুই একা নোস। অতীতের গল্প, মানুষের বেদনা আর ভালোবাসা সব সময় আমাদের সঙ্গেই থাকে। হ্যাঁ ঠাকুমা, এখন আমি জানি এই বাড়ি শুধু বাঁশের নয়, এটা আমাদের ইতিহাস, আমাদের আত্মা এটা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।